সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া বা বাসা ভাড়া যাই বলি না কেন, কর্মকর্তা কর্মচারীদের বাসা ভাড়ায় পার্থক্য হচ্ছে ৩৩,৪০০ টাকা। তো আমরা একটু দেখে নিই আরও বিস্তারিত যে এদের বাসা ভাড়ার মধ্যে যে এত ফারাক কেন এবং কিভাবে সৃষ্টি হয়েছে। সব দেশেই কিন্তু বাসা ভাড়ার যে প্রক্রিয়া বা বাসা ভাড়া নির্ধারণের যে পদ্ধতি সেম হয় না। তো আমরা সরকারি চাকরি মানে এই যে সোনার হরিণ সেটা অনেকেই মনে করি বা জানি। তো প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে সোনার হরিণটির পেছনে ছুটে চলেছে। বাংলাদেশে শিক্ষিত বেকারের আধিক্য থাকায় অনার্স মাস্টার্স পাশ করা মেধাবী ছেলেমেয়েরা চাকরি না পেয়ে অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী পদেও চাকরি নিচ্ছে। অর্থাৎ এত সর্বোচ্চ শিক্ষা অর্জন করে বা সর্বোচ্চ সার্টিফিকেটধারী হয়েও তারা কিন্তু এই অফিস সহায়ক বা অফিস পিয়ন অথবা এই নিরাপত্তা প্রহরী পদে গার্ডের পদে কিন্তু চাকরি নিচ্ছে। একজন অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরীর বেতনই হচ্ছে ৮,২৫০ টাকা। সেখানে বাড়ি ভাড়া সহ অন্যান্য বিভিন্ন কিছু দিয়ে তার দেখা যাচ্ছে যে ১৪-১৫ হাজার টাকার উপরে কিন্তু আসে না। আর বাড়ি ভাড়া এখানে কত সেটাও কিন্তু আমরা আসলে অনেকেই জানি যে বাড়ি ভাড়া কয় টাকা আসে। তো বাড়ি ভাড়া সেক্ষেত্রে আজকে এই বাড়ি ভাড়ার বিষয়ে মূলত কথা বলবো যে কিভাবে এত ফারাক এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ফারাকটা তৈরি হলো। দেখা যাচ্ছে ৮,২৫০ টাকা যদি তার মূল বেতন হয়, সেখানে যদি আপনার 45% বাসা ভাড়া দেওয়া হয়, সর্বনিম্ন দেখা যাচ্ছে ৪৫০০ টাকা বাসা ভাড়া। তো ৪৫০০ টাকায় কি এখন বাসা ভাড়া পাওয়া যায়? এটি কি সম্ভব? তো দেখা যাচ্ছে তাদের মূল বেতন থেকে বা চিকিৎসা ভাতা ঘাটতি রেখে বা চিকিৎসা ভাতা ওইখান থেকে কিছু নিয়ে তারপরে কিন্তু তার বাসা ভাড়াটাই দিতে হচ্ছে। তাহলে তার যে খাদ্য ভাতা, সেই খাদ্য ভাতায় তো ঘাটতি পড়ে যাচ্ছে। তো অন্যদিকে যার চিকিৎসা ভাতা সেখানেও ঘাটতি পড়ে যাচ্ছে, কারণ সেখান থেকে নিয়ে কভার করেই তাকে বাসা ভাড়াটা দিতে হচ্ছে। তো ১১ থেকে ২০ গ্রেডের যে কর্মচারী তাদের বর্তমান সময়ে একটি বেসরকারি বাসা ভাড়া বাসা বা ঢাকা সিটিতে নিতে চাইলে কমপক্ষে তার ৯ থেকে ১০,০০০ টাকা গুনতে হবে। ছোট পরিবারে হলেও ৯,০০০ টাকার কমে আপনি কোনোভাবেই বাসা ভাড়া নিতে পারবেন না। অনার্স মাস্টার্স পাশ করা একজন অফিস সহায়ক বা পিয়ন অথবা নিরাপত্তা কর্মীকে আপনি বস্তিতে থাকার পরামর্শ দিতে পারেন না। বিভিন্ন সরকারি দপ্তরে একজন অফিস সহায়ক বা এই যে নিরাপত্তা কর্মী অফিস সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা কিন্তু পালন করে। যদি তাকে ৫,৬০০ টাকা বাসা ভাড়া দেওয়া হয়, ৯,০০০ টাকা বাসা ভাড়া জোগাতে তাকে বিভিন্ন পথে মাসে ন্যূনতম দেখা যাচ্ছে আরও ৩,৪০০ টাকা ঘুষ অথবা তার যে ওই যে বললাম যে খাদ্য ভাতা অথবা দেখা যাচ্ছে যে তার যে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এইগুলো থেকে কভার করতে হয়। তো শুধুমাত্র ঢাকা শহরে বসবাসের জন্য কিন্তু তাকে এরকম ৩,৪০০ টাকা দেখা যাচ্ছে ঘাটতি গুনতে হচ্ছে। একটি আদর্শ পে স্কেল যদি দেওয়া হতো, অন্তত মাথা গোঁজার ঠাঁই নিয়ে তাদের দুশ্চিন্তার দিন অতিবাহিত করতে হতো না। অপরদিকে দেখুন ১১ গ্রেডের একজন কর্মচারী বাসা ভাড়া পান হচ্ছে ৭,৫০০ টাকা। এখানে বাসা ভাড়া ঘাটতি কিভাবে মেটাবে? এসব কর্মচারী তাদের বাসা ভাড়ার ঘাটতিটা কিভাবে পূরণ করবে? কর্তৃপক্ষ একটু সদয় হয়ে শুধুমাত্র ১ থেকে ২০ গ্রেডের প্রতিটি গ্রেডের পার্থক্য বা ব্যবধান সমান করে দিলে এই সমস্যার আশু সমাধান করা যায়। অর্থাৎ এই পে স্কেলের যে গ্রেড বা পে স্কেলের যে বেতন ধাপগুলো এগুলো যদি ঠিক করা না হয়, তাহলে বাসা ভাড়াও ঠিক হবে না। কারণ বাসা ভাড়া তো আসলে এই পে স্কেলের মূল বেতন অনুসারেই হয়। বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৪ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে অধিকাংশই কিন্তু ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারী। তো তাদের এই যে দেখা যাচ্ছে যে বৃদ্ধি বৈষম্য, গ্রেড বৈষম্য, সেখানে কিন্তু একটি বিষয় দেখলে হয়। আমরা জানি যে একেবারে কি হবে, নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে, এরকম একটা থাকবে। তো গ্রেড বৈষম্য থাকায় তাদের যে বাড়ি ভাড়ার চিত্র সেটা দেখলেও ১১ থেকে যে ২০ গ্রেড পর্যন্ত তাদের যে বাড়ি ভাড়ার চিত্র সেখানে কিন্তু মোটামুটি কাছাকাছি। অর্থাৎ ১১ গ্রেড থেকে এবং ওইদিকে আপনার পর্যন্ত ২০ গ্রেড পর্যন্ত এইখানে বাড়ি ভাড়া আসলে অর্থাৎ কর্মচারীদের বাড়ি ভাড়ার ক্ষেত্রে আসলে খুব একটা হয় নাই, মানে আপ অ্যান্ড ডাউন হয় নাই। কেন হয় নাই? তাদের বেতন বৃদ্ধিও মোটামুটি কাছাকাছি। নিচের দিকে দেখা যাচ্ছে যে ৫০০ টাকা বাড়লে উপরের দিকে ৭০০ টাকা বাড়ে, এরকম। যার কারণে এই কর্মচারীদের সকল কর্মচারীদেরই বাড়ি ভাড়া কিন্তু খুবই কম। এবার আসুন কর্মকর্তা গ্রেডের আমরা একটু বাড়ি ভাড়া দেখে নেই। একজন কর্মকর্তার বেসিক বেশি হওয়ার কারণে যোগদানকাল থেকেই ১২,১০০ টাকা বাসা ভাড়া পেয়ে থাকেন।
যা দিয়ে তিনি 11,000 টাকায় একটি টাইলস করা বাসা ভাড়া পেতে পারে। থাকার সুব্যবস্থা হলে মানুষের মৌলিক চাহিদার একটি পূরণ হয়ে গেল। একজন কর্মকর্তা চাইলে শতভাগ মনোযোগ দিয়ে অথবা কোনো প্রকার উৎকোচ গ্রহণ না করেই পরিবার নিয়ে মাথা গোজার ঠাঁই করে নিতে পারে। মৌলিক চাহিদা পূরণে আমরা কত কিছুই না করি, অথচ একজন সরকারি কর্মকর্তা চাকরির শুরুতেই ভালো মানের বাসা পেতে পারে। একজন সর্বোচ্চ গ্রেডে কর্মকর্তার বাড়ি ভাড়া 39,000 টাকা। তিনি চাইলে প্রতি মাসে 16,500 টাকা করে দুটি বাসা নিয়ে কিন্তু বসবাস করতে পারেন। তার মানে একজনকে দেওয়া হচ্ছে দুটি বাসা ভাড়া করে থাকার সক্ষমতা, আরেকজনকে তাকে ন্যূনতম চাহিদা এই বাসস্থান মেটানোর ক্ষমতাও দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে তাকে যে বাসা ভাড়ার যে ভাতাটা দেওয়া হচ্ছে সেটি আসলে পর্যাপ্ত নয়, ঘাটতি পড়ে যাচ্ছে। তাহলে তারা করবে কি, কিভাবে মেটাবে? আপনার যদি 10 টাকা প্রয়োজন হয়, আপনার পরিবার যদি 6 টাকা বা 8 টাকা দেয়, তাহলে বাকি টাকা আপনি কিভাবে মিট আপ করবেন? তো তখনই মানুষ আসলে অসৎ পথের দিকে চলে যায়। 11 থেকে 20 গ্রেডের যে বাড়ি ভাড়ার একটি ছন্দ রয়েছে সেটি দেখার মতো। একটু আগে কিন্তু আমরা একটা চিত্রে দেখলাম যে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মোটামুটি সমান্তরাল উপরের দিকে চলে যাচ্ছে, আর 1 থেকে 10 গ্রেডে দেখবেন এই 12,400 থেকে এই 39,000 টাকা পর্যন্ত সুন্দর একটি ছন্দে উপরের দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে ভারসাম্য বজায় থাকছে। কেন? তাদের মূল বেতনগুলো ওইরকমভাবে সাজানো হয়েছে, যার কারণে বাড়ি ভাড়াটাও অনেক সুন্দরভাবে ছন্দ আকারে দেখার মতো ছন্দ হয়েছে। আপনি ভিডিওর যে চিত্র আছে সেখানে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন। সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়ায় কেমন পার্থক্য বা কেমন বৈষম্য যে একজন প্রতি মাসে 39,000 টাকা শুধু বাসা ভাড়া হিসেবে পান, অন্যজন 5,600 টাকা বাসা ভাড়া পেয়ে বাসায় নিতে পারছে না। কর্মস্থল একই, তাই কাছাকাছি বাসা নিয়ে থাকতে হয়। ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় কোনোভাবেই পরিবার পরিজন নিয়ে 5,600 টাকায় বাসা পাওয়া যাবে না। প্রজাতন্ত্রের একজন সেবক হয়ে কিভাবে একটু বাসস্থানের সুযোগ থেকে বঞ্চিত হতে পারে একজন কর্মচারী, সেটি আসলে ভেবে থাকার বিষয়। যদি এভাবেই বলেন যে কর্মকর্তা মানে এই কর্মকর্তা, সুতরাং তাদের বাড়ি ভাড়া তো কয়েক গুণ বেশি হওয়া দরকার, তারা অনেক ভালো আলিশান ও বড় সড়ো বাসায় থাকবে, এটাই তো স্বাভাবিক। উত্তরে বলবো তাহলে চিকিৎসা ভাতাও কর্মকর্তাদের অনেক বেশি হওয়া দরকার। তারা তো বিদেশ গিয়ে চিকিৎসা নেবে, অ্যাপোলো স্কয়ার হসপিটালে চিকিৎসা নেবে, তবে কিছুতেই তাদের মাসিক চিকিৎসা 1,500 টাকা হতে পারে না। কর্মচারীদের সেক্ষেত্রে সরকারি হসপিটাল বা হাতুড়ে ডাক্তার দেখানোর 300 টাকা চিকিৎসা ভাতা করা উচিত ছিল। অনেক কর্মকর্তারই প্রশ্ন, কেন আপনি সর্বনিম্ন ও সর্বোচ্চ কর্মচারীদের বাসা ভাড়ার তুলনা করছেন? এটি আসলে কোনো তুলনা নয়, এটি মূলত মৌলিক অধিকার রক্ষা করে একই কর্মস্থলে অসম বাড়ি ভাড়া নিয়ে কর্মরত থাকা প্রসঙ্গে আলোচনা টানা হয়েছে। একজনের প্রচলিত বাড়ি ভাড়ার অর্ধেক পান, অন্যজন প্রচলিত বাড়ি ভাড়ার দ্বিগুণ বা 3 গুণ পান, এটি তুলে ধরা হয়েছে। অনেকেই বলছেন এটি লেভেল তুলনা করতে। আসুন আমরা কর্মকর্তা এন্ট্রি লেভেল 9ম গ্রেড ও কর্মচারী এন্ট্রি লেভেল 20 গ্রেড এটি নিয়ে আলোচনায় আসি। 9ম গ্রেডে ঢাকা সিটি কর্পোরেশনের বাড়ি ভাড়া 12,100 টাকা, অপরদিকে কর্মচারীদের হচ্ছে 5,600 টাকা। আমি বলবো 12,100 টাকা দিয়ে ঢাকা শহরে বাড়ি ভাড়া পাবেন, কিন্তু 5,600 টাকা দিয়ে পরিবার নিয়ে থাকার মতো বাসা কি একজন কর্মচারী ভাড়া পাবেন? না, কখনোই না। মূলত চাকরির শুরু থেকেই তাকে বাসস্থান ব্যবস্থার চাপে থাকতে হয়। একজন সরকারি কর্মচারী চাকরির শুরুতেই তাকে বস্তি টাইপের একটি বাসা নিয়ে বসবাস করতে হচ্ছে। হাজারো 20 গ্রেডের কর্মচারী ঢাকা শহরে একটি মাত্র কক্ষ ভাড়া নিয়ে পরিবার সহ বসবাস করছে। এমনটি হওয়া একটি সরকারি পোস্টের জন্য কোনোভাবেই উচিত নয়, বা এটি কিভাবে একটি মানে সমযোগ্য বা বেঁচে থাকার যোগ্য একটি বাড়ি ভাড়া হতে পারে? কিভাবে একজন নীতি নির্ধারক প্রচলিত ব্যবস্থার বাইরে থেকে মাত্র 5,600 টাকা ঢাকা শহরের বাসা ভাড়া নির্ধারণ করতে পারেন? এটি প্রতিটি কর্মচারীর প্রশ্ন। আবার আসুন চাকরির শেষ পেনশনে যাবেন এমন দুটি কর্মচারীদের বাসা ভাড়ার চিত্র দেখি। ধরি 78,000 টাকা
নিয়ে একজন কর্মকর্তা পেনশনে যাচ্ছেন, শেষ বছর তার বাসা ভাড়া দাঁড়াবে ৩৯,০০০ টাকা। অপরদিকে ১১তম গ্রেডে কোনো কর্মচারী ৮ বছরের বেশি থাকতে পারবে না। ১১তম গ্রেডে পদোন্নতি পেয়ে এসে তার মূল বেতন অনুসারে ৮ম বছরে বাড়ি ভাড়া দাঁড়াবে ৯,৬৬১ টাকা মাত্র। অর্থাৎ চাকরির শেষ দিনে একজন কর্মকর্তা ৩টি বাসা ভাড়ার সমান বাড়ি ভাড়া পাবেন। উল্টো দিকে চাকরির শেষ বয়সে এসে ৯,৬৬১ টাকা দিয়ে একটি ভালো টাইলস করা বাসায় তিনি থাকতে পারবেন না। এখানে দেখা যাচ্ছে একজন কর্মকর্তা চাকরির শুরুতে ১২,১০০ টাকা বাড়ি ভাড়া পাচ্ছেন, অন্যদিকে একজন কর্মচারী চাকরির শেষে ৯,৬৯১ টাকা বাড়ি ভাড়া পান। মৌলিক চাহিদা পূরণ কিভাবে এই পে স্কেল অর্থাৎ ২০১৫ সালের পে স্কেল করতে পারে? একটি আদর্শ পে স্কেলের ভূমিকা এই ২০১৫ সালের পে স্কেল রাখতে পারেনি। শুধু অন্ধ, স্বার্থপর, বিবেক বর্জিত একজন মানুষ বলতে পারবে কর্মকর্তা কর্মচারীদের বাসা ভাড়া নির্ধারণ ঠিক ও উপযুক্ত হয়েছে। এই ব্যবস্থায় আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে থাকবে যে এই পে স্কেলটা সংশোধন করে 10টি গ্রেডে নেওয়া হোক এবং এই যে এক গ্রেড থেকে আরেক গ্রেডের দূরত্ব সেটি কমিয়ে আনা হোক। অন্যথায় এই কর্মচারীরা কিন্তু তাদের যে মৌলিক চাহিদা সেগুলো পূরণ করতে পারছে না, তারা কোনোভাবেই চাকরিতে সৎভাবে বেঁচে থাকতে পারছে না। এই ব্যবস্থা বা এই যে বৈষম্যমুক্ত পে স্কেল, বৈষম্যমুক্ত দেশ করতে হলে বৈষম্যমুক্ত সুবিধাও তাদেরকে দিতে হবে। তো বাড়ি ভাড়ার এই পার্থক্যর বিষয়টি বর্তমান সরকার দেখবে বলে আমরা আশা করছি। বিগত সরকারের আমলে আমরা অনেক চেষ্টা করেও এই সমস্ত অসঙ্গতি তুলে ধরেও কোনো আশু সমাধান পাইনি। ধন্যবাদ সবাইকে কষ্ট করে বক্তব্যটি শোনার জন্য। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য।